অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে বৈঠক চলছে। সংসদ বিলুপ্ত, খালেদা জিয়ার মুক্তি, প্রধান উপদেষ্টা পদে শিক্ষার্থীদের প্রস্তাব ডক্টর ইউনূসের নাম। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি মির্জা ফখরুলের। আমির খসরু ও নজরুল ইসলাম খান সহ বিএনপি জামায়াতের 1000-এর বেশি নেতাকর্মীর জামিন। এখনো দিল্লিতে আছেন শেখ হাসিনা, জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আশ্রয়দানে অস্বীকৃতি যুক্তরাজ্যের, ভিসা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। হাসান মাহমুদ ও পলক আটক। পুলিশ সদস্যদের আক্রমণ না করার অনুরোধ আইজিপির। পুলিশ বাহিনী পুনর্গঠনের আশ্বাস শহীদুর রহমানের। ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের ছাত্ররা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার প্রস্তাবনা দিতে রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলোচনায় অংশ নিতে বঙ্গভবনে উপস্থিত সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। সন্ধ্যা 7:40 বিশাল গাড়ি বহর নিয়ে 3 বাহিনী প্রধান বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যা 6টার কিছু সময় পরই সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সেখানে আলোচনা চলছে। এদিকে শিল্প কারখানা নিরাপত্তা নিশ্চিতে একে আজাদের নেতৃত্বে 3 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে দেখা করতে বঙ্গভবনে গেছেন। দ্বাদশ জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। একই সাথে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে দুপুর 1টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি, কোন ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোন বিটিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। সংসদে তরুণ প্রজন্মকে রাখার ইঙ্গিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। পুরাতন খোলসের সংসদ স্বৈরাচারী ভূমিকা রাখতে পারে বলেও শঙ্কা তাদের। সেই সাথে লুটপাট বন্ধে ছাত্র সমাজের জোরালো ভূমিকা চায় তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চলছে উৎসব। অপরাজনীতিমুক্ত হলের দাবি শিক্ষার্থীদের। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন 2024-এ এসে রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যা পরিণত হয় সরকারি চাকরিতে কোটারি বদলে মেধার বিবেচনায় নিয়োগের দাবিতে গণমানুষের আন্দোলন। গুটি গুটি পায়ে শিক্ষার্থীদের কর্মসংস্থানের প্রবেশের বৈষম্য দূর করার সেই আন্দোলন ফেলে দেয় 15 বছরের শেখ হাসিনার সরকারকে। লাল বসন্তের উল্লাস যখন দেশ জুড়ে, তখন আগামীর নেতৃত্ব কি হবে সেই চিন্তাও আবার সামনে আসে। মানুষ এই সকল দলের কথা শুনতে শুনতে বিরক্ত, কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই। আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে, এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ, জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে, সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে।
এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। এ নিয়ে অনেক ভাবনা আন্দোলনের সমন্বয়কদের। আমরা আসলে ফ্যাসিস্টের পতন করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা রয়ে গেছে সেটার এখনো কিন্তু আমরা বিলোপ সাধন করতে পারিনি। ওই সংসদ থেকে তো আমার আপনার ভাগ্য, পলিসি সবকিছু নির্ধারিত হয়। সো আপনি যদি ওই জায়গায় সবচেয়ে যোগ্য মানুষগুলোকে না বসাতে পারেন, তাহলে সবচেয়ে বড় সমস্যাটি যেটি হবে, এদিকে আপনি যতই যোগ্য মানুষগুলো বসান, ডিসিশন যেহেতু ওই জায়গা থেকে আসে, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে। সংবিধানের কিছু ধারা, বিচার বিভাগ, নির্বাচন কাঠামো পরিবর্তন আনার তাগিদ তাদের। আমরা যেই প্রস্তাবনাটি দিব সেই প্রস্তাবনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সেখানে কাউকে কোনো ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ এই বলে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না, আবার কাউকে বেশি সুযোগও দেওয়া যাবে না। আমরা একটি সাম্যের বাংলাদেশ দেখতে চাই। এই নির্বাচন ব্যবস্থার উপর মানুষের কোনো আস্থা নেই। বিগত 16 বছর বাংলাদেশে কোনো নির্বাচনই হয় নাই। সেই জায়গা থেকে ওই নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি, সেখানে হাত দিতে হবে। সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু ধারা রয়েছে যেখানে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকে বসানো হয়েছিল যারা আসলে ওই দলের তোষামোদি করত। সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি মোকাবেলায় পুলিশের উপর হামলা ও লুটপাট বন্ধের আহ্বান সমন্বয়কদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজগুলো করেছে তারা স্বেচ্ছায় করেনি, কিন্তু তাদেরকে করতে বাধ্য করা হয়েছে। তো সেই জায়গায় দূরত্বটি তাদের সাথে নয়। আসলে আমরা বিশ্বাস করি যে ফ্যাসিস্ট সরকার বাধ্য করে এগুলো করিয়েছে, তাদের তো পতন হয়েছে। তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যদি আস্থা ফিরিয়ে আনার যে কাজগুলো সেগুলো সুষ্ঠুভাবে করে, অবশ্যই জনগণের সে আস্থাটি ফিরে আসবে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে অনেকেই যারাই এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং হামলার সঙ্গে যুক্ত থাকবে এবং হিন্দু ভাই বোনদের নির্যাতন করবে, হামলা করবে, তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় নিয়ে আসবে। দুর্নীতিগ্রস্ত আমলাদের সংস্কারও চায় তরুণ সমাজ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও আজ ক্লাস হয়নি কোথাও। হলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। আন্দোলন শেষে দীর্ঘদিন পর হলে ফিরে উৎসবে মাতে তারা। নেয়ার স্লোগানে কণ্ঠসবার। আবার যদি কোনো অপশক্তি এই বাংলার অধীন করতে চায়, তাদেরকে দমন করতে আমরা আবার আসব। আমরা কোনো ধরনের রাজনীতি চাই না। যখন কোনো ধরনের রাজনীতি থাকবে না, তখন আমরা সাধারণ স্টুডেন্টরা তখন শান্তিপূর্ণভাবে আমরা ক্যাম্পাসে থাকতে পারবো। ছাত্রদের আবাসিক হল যেন আর টর্চার সেল হতে না পারে, সেদিকে নজর এই প্রজন্মের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে বলে মনে করেন তিনি। যারা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে তারা আন্দোলনের সাথে যুক্ত নয় উল্লেখ করে অবিলম্বে আগুন ও লুটপাট বন্ধের দাবি জানান তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আগন্দ। এই বিজয় আনন্দের, এই উল্লাস দীর্ঘ 16 বছরের গুম, খুন, জেল, জুলুম, হুলিয়া থেকে মুক্তি পাবার। শেখ হাসিনা সরকারের পতনে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের আনন্দ মিছিল। আমাদের যে পরিমাণ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল গুম, খুন, হামলা মামলার শিকার হয়েছে, এই করণের ইতিহাস বাংলাদেশে আর নাই। মনে হয় নতুন ভাবে স্বাধীন পাইলাম, স্বাধীন বাংলাদেশ। অনেক নির্যাতন সহ্য করছি, দেশে থাকতে পারি নাই, বাংলাদেশে যাইতে পারি নাই, বাড়ি যাইতে পারি নাই, বাংলাদেশের ত্যাগ করতে হয়েছে। আমাদের এই নির্যাতনে আমরা মুক্ত হয়েছি। দুপুর 1:30টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতাকে বিজয়ের শুভেচ্ছা জানান। আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের, যারা ছাত্র এবং জনতা যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমরা অভিবাদন জানাতে চাই, স্যালুট জানাতে চাই আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের, যারা তাদের মেধা, বুদ্ধিমত্তা, সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন।
আমরা সকল রাজনৈতিক দল, সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন, আছেন, পেশাজীবী, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনের শরিক হয়ে আজকে বিজয় অর্জন করবার জন্য। একই সাথে সারা দেশে আগুন লুটপাট বন্ধের আহ্বান জানান তিনি। যে এখনো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চান। এতে বিএনপির মতামত কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সোমবার গুলিতে নিহত বিএনপির এক কর্মীর জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপি ও জামায়াতের 1000-এর বেশি নেতাকর্মী। বিকেলে কেরানীগঞ্জের কারাগার থেকে নেতাকর্মীরা একে একে বের হয়ে আসেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও আমিনুল ইসলাম সহ নেতাকর্মীরা একে একে জেলখানা থেকে বের হয়ে আসেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হতে থাকে পুরো জেলখানা এলাকা। বিএনপি নেতাকর্মীদের জামিনের খবরে হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। এছাড়াও মুক্তি পান বিজিবির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। দ্রুত সুস্থতা কামনা করছি। এই মুহূর্তে দরকার দেশের দেশপ্রেমিক জনতার ঐক্য এবং শান্তি শৃঙ্খলা। ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দেশটাকে আমরা নতুনভাবে গড়তে চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দেশবাসীকে অভিনন্দন জানাই। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা তারা বিজয় অর্জন করেছে। এটার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার কোনো উপায় নাই। আমি খালি এতটুকুই বলবো, আমাদের সামনে অনেক দায়িত্ব রয়েছে। বাংলাদেশের জনগণকে এখন ধৈর্য ধরে আগামী দিনে খুব শান্তশিষ্টভাবে বাংলাদেশকে বিনির্মাণে কাজ করে যেতে হবে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে নয় গণভবনে পদত্যাগপত্রে সই করেন, আর হেলিকপ্টারে নয় বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট উড়োজাহাজে দেশ ত্যাগ করেন। শেখ হাসিনা ও শেখ রেহানার শেষ 1 ঘন্টা আসলে কেমন ছিল? নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে পুরো ঘটনা জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তাড়াহুড়ো করে হেলিকপ্টার থেকে গাড়িতে ওঠার সময়ও তাদের সাথে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF সদস্যরা। প্রশ্ন উঠেছে, হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠে কোথায় গেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা? কোথায় পদত্যাগ করেন তিনি? আর দেশ ছাড়ার সিদ্ধান্ত ও পরের বাস্তবতাই বা কেমন ছিল? শেখ হাসিনা পদত্যাগপত্র সই করেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। এ সময় তিনি একটি ভিডিও রেকর্ড করে বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে
শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় সেই সময় দেয়া হয়নি শেখ হাসিনাকে। এরপর গণভবন থেকে তার ব্যবহৃত সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দ্রুত উঠে বসেন। সেই হেলিকপ্টারের গন্তব্য ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাঁটির রানওয়েতে। ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত এই রানওয়েতে নামার দৃশ্য। সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। এ সময় রানওয়েতে সবাই ছিল খুবই ব্যস্ত, তবে তাদের পরের গন্তব্য কোথায় তা জানতেন না উপস্থিত কেউই। কালো গাড়িটিতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পাশের রানওয়েতে রাখা বিমান বাহিনীর ট্রান্সপোর্ট উড়োজাহাজ C-130J উদ্দেশ্যে রওনা দেন। এই উড়োজাহাজে করে দেশ ত্যাগের পর প্রথম আগরতলা থেকে পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইলেও পশ্চিমবঙ্গের এটিসি তাদের নামার অনুমতি দেয়নি। পরে নয়াদিল্লির দিকে রওনা দেয় উড়োজাহাজটি। সেখানে এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী উড়োজাহাজটি। এখন সেখানে নিরাপদে গোপন একটি হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আরও কিছুদিন থাকবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা রাশিয়ায় হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে। তিন দেশই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিলেও শেখ হাসিনার আশ্রয় প্রার্থনার প্রসঙ্গ ছিল না এতে। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে চলে যাওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে বৈঠক হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। পার্লামেন্ট ভবনে সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় ভারত। ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানাবেন তিনি। এর ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বাংলাদেশের সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে নির্দলীয় সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। জয়শঙ্কর আরও জানান, এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও তাদের নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। যে কোনো সময় দ্রুত পদক্ষেপ নিতেও প্রস্তুত আছে ভারত। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সোমবার রাতেই নিজের সরকারি বাসভবনে জরুরি বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও গোয়েন্দা সংস্থা রর প্রধান রবি সিনহা এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবির পরিচালক তপন টেকা উপস্থিত ছিলেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওই সরকারকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। আমরা সতর্কতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে এবং সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানাই। আন্দোলনের সময় যারা প্রিয়জন হারিয়েছেন এবং আঘাত পেয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র। এদিকে ভারতের একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য ও রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন হাসিনা। এ বিষয়ে কিছু না বললেও বাংলাদেশে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এ বিষয়ে এনডিটিভি যোগাযোগ করলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের আন্তর্জাতিক নিরাপত্তার প্রয়োজন হয় তারা দেশ ছাড়ার পর কাছাকাছি যে নিরাপদ দেশে পা রাখেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটিই হবে তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা।
বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি একান্তই দেশটির অভ্যন্তরীণ বিষয়। বন্ধুরাষ্ট্র হিসেবে মস্কো চায় খুব দ্রুত সাংবিধানিক নিয়মনীতি ফিরে আসুক। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বা না দেওয়ার বিষয়ে কিছুই বলা হয়নি ওই বিবৃতিতে। শেখ হাসিনাকে বহনকারী বিমানটি সোমবার ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে নামে। সেখানে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সোমবার রাতে ওই ঘাঁটিতেই ছিলেন হাসিনা। সংবাদ সংস্থা ANI জানিয়েছে বিমানটি শেখ হাসিনাকে রেখে মঙ্গলবার সকালে 9টার দিকে ফিরে গেছে। বিমান চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইট flightradar24.com বলেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান AJAX 1431 এর গতিপথের তথ্য সংগ্রহের হিড়িক পড়েছিল সোমবার, যা এ যাবৎকালে নির্দিষ্ট কোনো ফ্লাইটের তথ্য খোঁজার রেকর্ড গড়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এখনো উৎসুক মানুষের ভিড় গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ রাষ্ট্রীয় সব স্থাপনায়। 5 আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ক্ষোভের চিহ্ন পড়ে আছে প্রতিটি স্থাপনায়। তবে গতকালকের তুলনায় এসব স্থাপনায় কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে সেনাবাহিনী। জনগণের টাকায় গড়া এসব রাষ্ট্রীয় সম্পদ আর যাতে নষ্ট না হয়, এমন প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেয়াল আর শক্ত বেষ্টনী ভেঙে সোমবার গণভবনে ঢুকে পড়ে লাখো জনতা। পুরো স্থাপনাটিতে এখন শুধুই ক্ষতচিহ্ন। এলোপাথারি পড়ে আছে প্রধানমন্ত্রীর বাসভবনের মালামাল। এখানকার বেশিরভাগ মালামালই লুট হয়েছে অভ্যুত্থানের দিন। তবে এখন পুরো স্থাপনার নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী, কিন্তু উৎসুক মানুষের ভিড় যেন লেগেই আছে সেখানে। আমাদের যে অত্যাচারটা করছে তার সাঙ্গুবাঙ্গুরা আমাদের খুব কষ্ট লাগছে। সে যদি থাকতো নীরবে অনেক সহ্য করছি আমরা। রাষ্ট্রের অধিনায়ক ছিলেন, আজকে তার ধ্বংসস্তূপ আমরা দেখতে আসছি। শেখ হাসিনা আজকে গণভবন ইটা পর্যন্ত খোলায় নিয়ে গেছে ভাই। আজকে বাংলার মানুষ কত অতিষ্ঠ ছিল তার প্রতি, আমাদের দেশেরই সম্পদ। তারপরও রিকোয়েস্ট করবো আর যেন ক্ষতিকারক না হয়। এটা আমাদের জাতির জন্য, আমাদের জন্য লজ্জাজনক যে কালকে তারা লুট করে নিয়ে গেছে। এটা আমাদের জনগণের ট্যাক্সের টাকা। আর আমরা এমন সরকার চাই যে সরকার নিজের স্বার্থের জন্য না, জনগণের স্বার্থের জন্য জিনিসপত্রের দাম কমায় দেয়। এরকম একটা সরকার চাই আমরা, যে আমরা মনের কথা খুলে বলতে পারবো, আমাদের কথা তারা শুনবে। একই অবস্থা জাতীয় সংসদ ভবন এলাকায়। সকাল থেকেই উৎসুক মানুষের ঢল নামে সেখানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতরাও সামিল স্বৈরাচার পতনের উৎসবে। আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বিজয়ের আনন্দ ভাগ করার জন্য দেশবাসীর সাথে। আমার বর্তমান 33 বছর বয়স। এই বয়সে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি এই বয়সে কোনো ধরনের কোনো জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। দেশটা আমাদের সবার। আজকে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা চলতেছে, আমরা সবাই চাই সবাই মিলে এই দেশটাকে শোষণমুক্ত একটা সুস্থ শাসক যেন আমরা পাই, দেশের উন্নতি হোক। তবে সোমবারের তুলনায় উৎসুক মানুষের ভিড় কিছুটা কম দেখা যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। পুরো স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও পিজিআর। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। বিমানবন্দর সূত্র বলছে, বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে। নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান জুনায়েদ আহমেদ পলক। সেখানেই তাকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়। এদিকে সপরিবারে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্তকে। সেনাবাহিনীর শীর্ষ পদে বড় আকারের রদবদল করা হচ্ছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট NDC এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে
এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার আইএসপিআর এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পরিবারের কাছে ফিরে গেলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আরমান আলী। সোমবার রাতে জামায়াতের দুই শীর্ষ নেতার এই দুই সন্তান তাদের পরিবারের কাছে ফিরে যান। 2016 সালে গুম করা হয় সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। একই বছর 10 আগস্ট জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে মিরপুরের ডিওএইচএস এর বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আর হদিস পাওয়া যায়নি। দীর্ঘ 8 বছর পর গতরাতে তারা পরিবারের কাছে ফিরে আসেন। পুলিশ সদস্য ও স্থাপনায় যাতে আর আক্রমণ না করা হয় সেজন্য রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনুরোধ জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আশা প্রকাশ করেন সবার সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। পুলিশ সদস্যদের ও স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সহযোগিতা করছে বলেও জানান তিনি। মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান আইজিপি। যে সকল সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা চিকিৎসাধীন আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা ও পুলিশের নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছে। দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। পুলিশ পুনর্গঠন করে স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা হবে। দেশবাসীকে শান্ত থেকে আইন শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজারবাগে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, বর্তমানে পুলিশের যে অনুপস্থিতি তার প্রভাব জনজীবনে ব্যাপকভাবে পড়েছে। সারা দেশে পুলিশ লাইন্স ও থানায় হামলা, পুলিশ সদস্য হত্যা ও লুটপাটে ক্ষয়ক্ষতির করণীয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন সাবেক বর্তমান কর্মকর্তাদের নিয়ে আলোচনা হচ্ছে। যেসব পুলিশ সদস্য কষ্ট নিয়ে কর্মবিরতি ঘোষণা করেছেন তাদের সাথে কথা বলা হচ্ছে। পুলিশের আজকের এই অবস্থায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান অতিরিক্ত আইজিপি AKM আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়। আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। রাজধানীতে সেনাবাহিনী ছাড়া সড়কে দেখা নেই পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হামলা ভাঙচুর আর পোড়ানোর পর রাজধানীর বেশিরভাগ থানা এখন পুলিশ শূন্য। তেজগাঁও থানার মতো একই চিত্র রাজধানীর অন্যান্য থানাগুলোরও। প্রধান ফটকে ঝুলছে তালা। থানার ভেতরে পুলিশ আছে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। একই অবস্থা সড়কের বিভিন্ন পয়েন্টে থাকা ট্রাফিক বক্সগুলোরও। কোনোটা তালাবদ্ধ, আবার কোনোটার দরজা খোলা। তবে নেই কোনো ট্রাফিক পুলিশ। রাজধানী জুড়ে গণপরিবহনের সংখ্যা অনেক কম। যানবাহন বলতে রিক্সা, মোটরসাইকেল আর ব্যক্তিগত যানবাহন চলছে।
তবে ট্রাফিক পুলিশ না থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে ছাত্ররা। তাদের সাধ্যমতো চেষ্টা করছে সড়কে শৃঙ্খলা রক্ষায়। ছাত্র ও জনতার দাবি, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত রাষ্ট্র চান তারা। আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন। সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়ে বলেন, 7 দিনের মধ্যে পদত্যাগ না করলে 2 সপ্তাহ পর তাদের নাম প্রকাশ করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। বিএনপির 2 শীর্ষ নেতার বিরুদ্ধে মামলাগুলোর বিচার করেছেন যেসব বিচারপতি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ারও দাবি তার। এছাড়া সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন, দুদক ও মানবাধিকার কমিশনের সকল কমিশনারের দ্রুত পদত্যাগেরও দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও আওয়ামীপন্থী সকল কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে। ছাত্রদের প্রস্তাবকে প্রাধান্য দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। সুযোগ সন্ধানী কুচক্রী মহল আন্দোলনকে কলুষিত করতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ছাত্রদেরকে এইসব মোকাবেলায় সতর্ক থাকতে হবে। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সবাইকে হামলা, প্রতিশোধ ও লুটপাট থেকে বিরত থাকার আহ্বান জানান। দেশ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, কেননা এই মুহূর্তে এই যে আজকে একটা পরিস্থিতি, কিছুটা শূন্যতা, এখানে একটা সরকার না থাকলে দায় দায়িত্ব জবাবদিহিতার প্রশ্নটি বিলম্বিত হতে থাকবে এবং সুযোগ সন্ধানীরা এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করবে। আমরা আমাদের জায়গায় যেন ফিরে আসতে পারি, দেশ যেরকম চলছিল সেই রকম শান্ত স্থির যাতে থাকতে পারে, কোনো রকম নৈরাজ্য নয়, কোনো রকম বিশৃঙ্খলা নয়, কোনো রকম খুনাখুনির মতো ব্যাপার নয়, মারামারি দাঙ্গা হানাহানির মতো ব্যাপার নয়, লুটপাটের ব্যাপার নয়, অপরের উপরে রাগ দেখাবার ব্যাপার নয়, বরঞ্চ একসাথেই সবার নির্মাণ করবার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই এগিয়ে আসেন। প্রতিশোধাত্মক ভূমিকা নিয়ে কোনোভাবে বিজয়কে আমরা পরাজয়ের দিকে নিয়ে যেতে পারি না। সুতরাং গণতন্ত্র মঞ্চের দিক থেকে পরিষ্কার আমাদের আহ্বান, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র তরুণ যুবকরা তারা যেই চেতনায় এবার তারা এই গণজাগরণ ঘটিয়েছেন, একই চেতনায় তারা জাতিগত ঐক্য ধরে রাখবেন, সংহতি শান্তি তারা বজায় রাখবেন। সারা দেশের সংখ্যালঘু সহ সাধারণ মানুষ এবং সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যেখানে দুর্বৃত্ত দেখবেন তাদের কঠোর হাতে দমন করবেন। দেশব্যাপী লুটপাটের তীব্র সমালোচনা করে জামায়াতের আমির বলেন, এদের বিচারের আওতায় আনা হবে, নইলে বিচারহীনতার সংস্কৃতি চালু হবে। দুপুরে রাজধানীর মগবাজার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ডক্টর শফিকুর রহমান বলেন, যিনি অবৈধ ঘোষণা করেছেন তিনি নিজেই এখন কই, তার আগে জাতিকে মুক্ত করবেন, তারপর এসব বিষয়ে ভাববেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করেছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন জেলায় শোকরানা মিছিল সহ সংবাদ সম্মেলন করেছে বিএনপি জামায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঁধভাঙ্গা আনন্দে মিছিল নিয়ে রাস্তায় নেমেছে অজস্র মানুষ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার আনন্দে বিজয় মিছিল করেছে গাইবান্ধা জেলা বিএনপি ও ছাত্র জনতা। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান। ঝালকাঠি শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার আনন্দে মিছিল করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। পরে হয় সংক্ষিপ্ত আলোচনা। ছাত্রদের আন্দোলনে এই বিজয়ের শক্তিকে শান্তিতে রূপান্তরিত করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
বিকালে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা মানুষকে যদি অত্যাচার করি তাহলে আমাদের বিজয়টা বিজয় থাকে না। আমরা আমাদের বিজয়টাকে সামনে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনার পদত্যাগের পর আতঙ্কিত হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জে শ্রীনগরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতারা। নরসিংদীতে শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ 14 বছর পর মিছিল শেষে শহরের শিক্ষা চত্বরে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আমজাদ হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল ইসলাম তালুকদার সহ অন্যান্যরা। এদিকে যশোরে প্রায় 1 দশক পর তালা খুলে কার্যালয়ে ঢুকেছে জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে 5 শতাধিক নেতাকর্মীদের নিয়ে শহরের মোল্লাপাড়া জেলা কার্যালয়ে প্রবেশ করেন জেলা আমির অধ্যাপক গোলাম রাসুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ্য ও উপযুক্ত সংগঠকদের নিয়ে আসার দাবি ক্রিকেট সংগঠকদের। বিগত 15 বছরে ক্রিকেট বোর্ডে দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন সচেতন ক্রিকেট সংগঠকরা। বিভিন্ন বিষয়ে দেওয়ার কথা দিয়ে ক্রিকেট সংগঠক নামে একটি ব্যানার নিয়ে সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে আসেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সেখানে ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পার্টেক স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু সহ আরো অনেকে। পরে বিসিবির সভাকক্ষে গিয়ে বসেন সংগঠকরা। সেখানে তাদের সাথে ছিলেন জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠা হোক এবং সুদিন ফিরে আসুক আশা করছেন তারা। বিসিবিতে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে বলেন সংগঠকরা। বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসার কথাও বলেন তারা। বিভিন্ন উপায়ে তারা এসেছে বোর্ডে এবং তারা বোর্ডের ক্রিকেটের উন্নয়ন তারা কোনো ভূমিকা রাখেনি, এটা আমরা দিনের পর দিনের দেখেছি। সেই রকম অযোগ্য লোক যাতে আর ক্রিকেট বোর্ডে না থাকে এবং দক্ষ সংগঠকরা যাতে ক্রিকেটের সাথে জড়িত থাকে সেটাই আমরা এনশিওর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি এবং আমরা ভালো মতে যাতে মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি, এটাই আমাদের এখন সবার চাচ্ছি। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানি। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে বৈঠক চলছে। সংসদ বিলুপ্ত, খালেদা জিয়ার মুক্তি, প্রধান উপদেষ্টা পদে শিক্ষার্থীদের প্রস্তাব ডক্টর ইউনূসের নাম। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি মির্জা ফখরুলের। আমির খসরু ও নজরুল ইসলাম খান সহ বিএনপি জামায়াতের 1000-এর বেশি নেতাকর্মীর জামিন। এখনো দিল্লিতে আছেন শেখ হাসিনা, জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আশ্রয়দানে অস্বীকৃতি যুক্তরাজ্যের, ভিসা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। হাসান মাহমুদ ও পলক আটক। পুলিশ সদস্যদের আক্রমণ না করার অনুরোধ আইজিপির। পুলিশ বাহিনী পুনর্গঠনের আশ্বাস শহীদুর রহমানের। ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের ছাত্ররা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।